হ্যাঁ তাই তো। সমস্যা হবে কেন? যে ক্লাস পর্যন্ত হয়েছে তারপর থেকে আবার হবে। যদি আজকে 6 নম্বর ক্লাস পর্যন্ত হয়ে থাকে, আগামী ক্লাস হবে 7 নম্বর। যদি 1 মাস বন্ধ থাকে, 1 মাস পরও ওই 7 নম্বর থেকেই শুরু হবে। ক্লাস বাদ দিয়ে দিয়ে যাবে না তো, ওরকম তো না। রোজা পর্যন্ত এই 25 রোজা পর্যন্ত হতে পারে। হ্যাঁ তা তো থাকবে। ঈদের পর আপনাদের জন্য একটু বেশি অফ থাকবে। আমাদের প্রতিষ্ঠান তো আর বেশি দিন অফ থাকে না, ধরেন ঈদের 2 দিন আগে ছুটি হয়, ঈদের পর হয়তো 3 দিন পর্যন্ত ছুটি থাকে এরকম। আর আপনাদের হয়তো ঈদের পরে 5 দিন পর থেকে ধরেন হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে যাবে এরকম। আচ্ছা দেখেন তাহলে প্রথমে যেটা আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের শর্টকাট কি বলেন তো? জি। তাহলে জি হচ্ছে গ্রেডিয়েন্টের শর্টকাট। তাহলে আমরা কিবোর্ড থেকে জি বাটনটা প্রেস করলে কিন্তু আমরা কি পেয়ে যাই? গ্রেডিয়েন্ট, তাই না? এখন আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে দেখেন এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই যে এই যে গ্রেডিয়েন্টটা নিয়ে অ্যাপ্লাই করতে পারি, বুঝা গেছে? এরপর দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টের পরে আমাদের কি আছে? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে দেখেন আমরা অনেক সময় সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেখে থাকি, তো আমরা ভাবি যে গ্রেডিয়েন্টগুলো কিভাবে হলো, তো ওইগুলো কিন্তু গ্রেডিয়েন্ট এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, একটা অ্যাঙ্গেল থেকে হয়। এরপর হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, প্রতিফলিত হওয়ার মতো করে। এগুলো যেহেতু দেখানো হয়েছে এই জন্য আমি এটাতে একটু ফাস্ট আগাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ডায়মন্ড লুকিংয়ে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা যায়। এখন বলেন তো আমরা যদি এখানে কালার আরও অ্যাড করতে চাই কিভাবে করব? এখানে একটা ক্লিক দেন, এখানে এসে কি আমরা এখানে এসে হচ্ছে এই যে আরও কালারগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে ঠিক আছে। এই যে দেখেন এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা দেন এখন দেখেন আমরা যেটা করব সেটা হলো এই যে কয়টা গ্রেডিয়েন্ট, এটা আমরা কিন্তু রেডিয়ালি অ্যাপ্লাই করতে পারি। আমি যদি দূর থেকে এভাবে নিয়ে অ্যাপ্লাই করি, দেখেন সুন্দর করে কিন্তু এভাবে অ্যাপ্লাই করা যায়। এই যে বুঝতে পারছেন? এই যে আচ্ছা দেন দেখেন অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এই যে নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে এভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন দেখুন গ্রেডিয়েন্টের কালারগুলো যদি আমি ডিলিট করতে চাই তাহলে কীভাবে করবো বলেন তো? ক্লিক করে টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিব, বাস টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিব, হয়ে গেল। হ্যাঁ ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেইন্ট বাকেট টুল। দেখছেন না পেইন্ট বাকেট টুলের কাজ? আচ্ছা পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে জাস্ট যদি এখানে একটা ক্লিক করেন, দেখেন ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এক ক্লিকে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। এই যে বুঝতে পারছি? এই যে ঠিক আছে, পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এভাবে আমরা কি করতে পারি? কালার অ্যাপ্লাই করতে পারি। নর্মালি আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে যে কাজটা করি আর কি। আচ্ছা গ্রেডিয়েন্ট নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? দেন আপনি চাইলে এই যে ফোরগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট, এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট একটা অ্যাপ্লাই করতে পারেন। ধরেন ইমেজের উপরের দিকে একটু সাদা সাদা একটু কালার থাকবে, নিচের দিকে কোনো ইয়ে থাকবে না, বা নিচের দিকে ধরেন এরকম ডিপ থাকবে, উপরে হালকা, এভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। পুরো একটা ইমেজের মধ্যে আপনি এভাবে চাইলে গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ দেখেন মেসি ফেভারিট প্লেয়ার কার কার? হাত তুলুন তো দেখে। বা আর্জেন্টিনা সাপোর্টার কারা কারা আছে? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা দেখেন আমরা এই ছবিটার উপর দেখেন কি করতে পারি, এই যে ঠিক আছে দেখেন সুন্দর লাগছে না ব্যাপারটা, উপর থেকে হালকা একটু গ্রেডিয়েন্ট জাস্ট আমি দিয়ে দিয়েছি। এখানে এই গ্রেডিয়েন্টের জায়গায় আপনি তো এখানে অন্য টাইপের আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, এই যে বুঝতে পারছেন। অথবা এখানে আমি একটু ব্যাকে যাই, এই যে কন্ট্রোলটার জেড, এগুলো তো ফার্স্ট ক্লাসের বিষয়, ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে এগুলো। আচ্ছা তো যাই হোক, এভাবে দেখেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এভাবে দেখেন আপনি এই যে দিতে পারেন। ইভেন আপনি এটা চাইলে রাউন্ডেড ভাবেও দিতে পারবেন, এই যে দেখেন একটা অ্যাঙ্গেল থেকে ধরেন এইভাবে দিবেন, ঠিক আছে। আচ্ছা তো গ্রেডিয়েন্টটা অনেক কাজের, এটা আসলে ইমেজে কাজ করতে গেলে বা বিভিন্ন ধরনের শেপের ক্ষেত্রেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, সেটা আমাদের খুব প্রয়োজনীয় লাগবে এটা আমাদের। আচ্ছা এরপর আমাদের যেটা আছে কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্টটাতে কি কি দেখানো হয়েছে? গ্রেডিয়েন্ট দেখাইছে 1 ঘন্টা ধরে, তাহলে তো গ্রেডিয়েন্ট নিয়ে কোনো সমস্যাই থাকার কথা না। আচ্ছা এখন দেখেন আমরা তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্টটা দেখি। আচ্ছা ধরেন এখান থেকে আমার এই ছবিটা ধরেন আমি একটু এডিট করবো, একটু অ্যাডজাস্টমেন্ট করবো, হ্যাঁ। আচ্ছা এখন কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিই আগে, ডিফারেন্সটা বোঝার জন্য যে আগে কেমন ছিল দেন আমি কেমনটা করলাম আর কি। তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এইদিকে দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখানে গেলাম, যাওয়ার পর দেন এখান থেকে ব্রাইটনেসটা দেখেন, এখান থেকে আমি এভাবে কি করতে পারি, একটু ব্রাইটনেসটা বাড়াই দিতে পারি। ব্রাইটনেস বাড়াইলে ইমেজটা একটু ঘোলা ঘোলা হয়ে যায়, দেন একটু কন্ট্রাস্ট করতে হয়। আচ্ছা এরপর দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে লেভেলস। লেভেলস থেকে দেখেন এই লেফট সাইড যেটা, এটা যদি আপনি রাইটের দিকে নেন ইমেজের মধ্যে কি চেঞ্জ হচ্ছে বলেন তো, কোনটা বেশি কালো হচ্ছে বলেন? দেখেন চুল এবং দাড়িটা বেশি হচ্ছে আপনার কালো হচ্ছে, মানে এটা সে কালোকে আরো বেশি কালো করতেছে আর কি। যদি আপনি লেফট থেকে এটা রাইটের দিকে নেন দেখছেন, নর্মাল দেখেন এই যে চুল এবং দাড়ি যেগুলো কালো এবং দেখেন হাতের ঘড়ি যেগুলো কালো, সেই বিষয়গুলোকে দেখেন সে আরো বেশি কালো করছে। সেম ভাবে ডান পাশেরটা যদি আপনি এখন এই ডানের দিকে নেন দেখেন সে সাদাকে আরো বেশি সাদা করতেছে, সাদা অবজেক্টগুলোকে, বুঝা গেছে? কালোকে দেখেন এভাবে করতেছেন, সাদাকে আরো বেশি সাদা করতেছে। আর আপনি যদি মিডল পয়েন্ট যেটা, এটা ধরে যদি ডান দিকে টান দেন কালো সাদা উভয়টাই কালো হবে, আর যদি আপনি এদিকে নেন কালো সাদা উভয়টাই সাদা হবে। বুঝতে পারছি? এদিকে নিলে কালো সাদা উভয়টাই কালো হচ্ছে, আর এদিকে নিলে কালো সাদা উভয়টাই সাদা হচ্ছে। বুঝতে পারছি? এখন আমরা ওকে করলাম, দেন দেখুন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে কার্ভস। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হলো কার্ভস। তো এখান থেকে আমরা দেখেন কি করতে পারি, এদিকে উপরের দিকে উঠালে এটা ইমেজটা ফর্সা হবে, হ্যাঁ। আর যদি আমি নিচের দিকে নামাই তাহলে ইমেজটা কালো হবে। বুঝতে পারছি? আচ্ছা দেন ওকে করলাম, করার পর এরপর আমরা আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই। তারপর হলো এখানে দেখেন এক্সপ্রেসিওর আছে, এক্সপ্রেসিওরের মাধ্যমে আপনি যদি এটা ডান দিকে এভাবে নেন দেখেন লাইটনেসটা বেড়ে যাচ্ছে, এদিকে দিলে একটু লাইটনেসটা কমবে, যেরকম আছে এমনই থাক। এখন অফসেট দেখেন আমার ছবিটা একটু কি ঘোলা ঘোলা হয়ে গেছে না এতক্ষণে,
ছবিটা তো একটু ঘোলা ঘোলা লাগতেছে, রাইট? দেখেন ছবিটাকে এখন আমি একটু চকচকে বানাবো। এই অফসেটটা যদি একটু বামের দিকে নেই, দেখেন তো ছবিটা এখন দেখেন ক্লিয়ার হচ্ছে আগে থেকে। এটা যদি একটু ডানের দিকে নেই, এই যে আর একটু ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আমাদের হিউ স্যাচুরেশনের দরকার হয়। এই যে এখানে হিউ স্যাচুরেশন আছে, দেখেন বিভিন্ন ধরনের কালার এখান থেকে আপনি দেখেন চেঞ্জ করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, স্যাচুরেশন আপনার এই যে মানুষের একটা মানে বডির কালারটা একটা আছে, ধরেন একটু হচ্ছে হালকা হলদে টাইপের হয়। এখন ধরেন আমার যদি ছবিটা এরকম হয়ে যায়, তাহলে তো ধরেন একটু বেশি সাদা সাদা হয়ে গেল, তাই না? সো আমি একটু যদি হলদে টাইপের একটু দিতে চাই, মানে ন্যাচারাল বোঝাইতে, তাহলে দেখেন একটু হালকা এদিকে দিয়ে দিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? প্রজেক্টরে আসলে এটাই পারফেক্ট মনে হচ্ছে, সো আপনাদের পারফেক্ট অনুযায়ী আমি রাখি। বাট পিসিতে হলে আমি এটা আর একটু করতাম, বুঝতে পারছেন? বা প্র্যাকটিক্যালও যদি আমি করতাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা কাজ যেটা করতে পারি, ব্রাইটনেসটা একটু মনে হয় কমায় দেওয়া যায়, তাই না? একটু আমরা ব্রাইটনেসটা কমায় দিলাম। আচ্ছা, ওকে করে দিই। এখন আমরা যদি দুইটা ছবির একটু ডিফারেন্সটা দেখি, এই যে দেখেন দেন আমি হচ্ছে যদি ক্রপ টুল দিয়ে এখন দুইটা ছবিকে পাশাপাশি আমি রাখতে চাই, তাহলে এট ফার্স্ট সাইডে আপনাকে এভাবে জায়গা করে নিতে হবে। ঠিক আছে, দেখেন এইভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। ইমেজের মধ্যে যে দাগগুলো দূর করতে আমরা যে স্পট হিলিং ব্রাশ টুল এগুলো ইউজ করব। হ্যাঁ, আর এই যে কালারটা নিয়ে যদি আমরা একটু কাজ করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কিন্তু কাজ করতে পারি। এছাড়া আমাদের এই যে ডস টুল আছে ইমেজকে ফর্সা করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ। সেই সাথে আর একটা আমি ইমেজ দিয়ে দেখাই আপনাদের। আর এই ছবিটা কন্ট্রোল জে দিয়ে আগে ডুপ্লিকেট করলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কালার, দেন আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, দেন হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হলো কার্ভস, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আপনার ভাইব্রেন্স। এখান থেকে আমরা স্যাচুরেশন একটু বাড়াই দিতে পারি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এক্সপোজার, এখান থেকে আমরা অফসেটটা একটু এদিকে যদি দেখেন, এদিকে দিলে কি ঘোলা হয় না? বামের দিকে একটু নেন, দেখেন চকচকে হয়ে যাচ্ছে, দেখছেন? আচ্ছা, দেন আমরা ওকে করে দিলে পরে হয়ে গেল। দেখেন তো আগের ছবি আর এই ছবিটা, আগেরটা দেখেন কালো কালো ছিল, দেখছেন? এখন আমরা এই যে ক্রপ টুল দিয়ে কি করতে পারি, সাইডে একটু জায়গা বাড়িয়ে নিতে পারি, দেন এভাবে আপনি বুঝতে পেরেছি। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখেন এভাবে কি করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে। আচ্ছা, এখন এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট, বাট এখন আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখাবো, সেটা হলো ধরেন গাড়ির কালার চেঞ্জ করবো। এখন আমরা ধরেন এই গাড়িটার কালার চেঞ্জ করতে চাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট,
আচ্ছা, এই গাড়িটার কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন বলেন। ধরেন আপনি এভাবে সিলেকশন করলেন, করে যদি কালার দেন, দেখেন এটা কি মানে হলো, কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা আসলে আলাদাভাবে কিছু। এমনভাবে কাজ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে যেন এটা আসলে বোঝাই না যায় যে আপনি আলাদাভাবে এটা কাজ করছেন। সো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন কি রিপ্লেস কালার, দেন এখানে ক্লিক, রেজাল্টে ক্লিক করে এখন আপনি যে কালারটা চান সেটা দিতে হবে। আইড্রপার নিয়ে ক্লিক, এই যে দেখেন অলমোস্ট এটা হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, এভাবে মাইনাস দিয়ে আপনি কালারটাকে মাইনাস করতে পারবেন আর এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি কোথাও বাকি থাকে এখান থেকে অ্যাড করা যাবে। আচ্ছা, এখন কিছু জায়গায় আপনার কালার একটু এদিক সেদিক আছে, এটাকে আলাদাভাবে করতে হবে। সো এখান থেকে দেখেন আপনি এই যে বিভিন্ন ধরনের কালারে এখন আপনি কনভার্ট করে ফেলতে পারছেন, দেখছেন। গাড়িটা ছিল কি কালারে, দেন দেখেন এখন আপনি করে ফেললেন কি কালার, ওকে দেন। ছিল দেখেন ব্লু কালার, হয়ে গেল গ্রিন কালার, দেখছেন। সো তাহলে এভাবে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনি হচ্ছে কালারটা রিপ্লেস করতে পারেন, ঠিক আছে। এবার আসি আমরা, সেটা হচ্ছে ধরেন বাইকের কালার চেঞ্জ করি একটা। এই যে বাইকের কালারটা যদি চেঞ্জ করতে চাই, দেখেন আমি এটা জেপিজি সেভ করতে চাইলে এটা কিন্তু জেপিজি ফরম্যাট পাওয়া যাচ্ছে না, এটা দেখেন এই যে ওয়েব ফাইল আসছে, ঠিক আছে। তাহলে যেটা করতে হবে, এটাকে আপনার কপি করতে হবে, যে রাইট ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজ, দেন নিচে আসেন ফাইল থেকে নিউ, দেখে ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন দেখেন যেটা করবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হলো রিপ্লেস কালার, ক্লিক, এখন রেজাল্টে ক্লিক করে কালারটা এমন আসতেছে, ও শিট। আচ্ছা দাঁড়ান, এখানে রেজাল্টে ক্লিক করে আগে আমরা কালারে ক্লিক করবো, দেন আইড্রপার দিয়ে যেসব জায়গায় কালারগুলো হয় না সেসব জায়গায় আমরা কালারটা করে দিব। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখেন লাইটনেসটা একটু কমায় দেওয়া লাগবে, স্যাচুরেশনটা একটু বাড়ায় দেওয়া লাগবে, দেখছেন অবস্থা। এটার জন্য এতক্ষণ আসলে ওরকম লাগছিল, যেসব জায়গায় কালার হয়নি দিয়ে দিলাম। এখন বলেন যে এই বাইকটা দেখলে কেউ কি বলতে পারবে যে আগে বাইকটার কালার কি ছিল? আগে কি ছিল আসলে? ব্লু কালার টাইপ ছিল, তাই না? এইভাবে এই যে আপনার বাইকটাকে দেখেন আপনি বিভিন্ন ধরনের কালারে আপনি কনভার্ট করতে পারছেন। নর্মালি এই ধরনের কালারের বাইক তো দেখা যায় না, বাট আমরা দেখেন করে ফেললাম। দেখেন সুন্দর না ব্যাপারটা? কালারটা এমনভাবে আসলে চেঞ্জ হচ্ছে দেখেন যে কেউ আসলে এটা ধরতেই পারবে না। ওকে, সো আগে দেখেন এরকম ছিল, দেন এরকম। ওটা হচ্ছে ইমেজের যে সাইজ, ওই সাইজেই আসবে, বুঝতে পারছেন? যেমন ধরেন এই ছবিটা যদি আমি নেই, আমি নিজেও জানি না ওইটার সাইজ কত, আমি যদি কন্ট্রোল এন দেই, এই যে মাত্র এটা 289/174 পিক্সেল। আবার দেখেন আমি এখান থেকে যদি এই ছবিটা নিয়ে কপি করি, এটার সাইজও আমি জানি না, কন্ট্রোল এন দিলাম, এটাও অনেকটা ওই সাইজেরই। আমি এখান থেকে যদি আরেকটা ছবি নেই, এটা হয়তো একটু বড় আসতে পারে, আচ্ছা
এইভাবে কপি না করে আমি যদি একটু এভাবে নিয়ে এবার যদি আমি কপি করি, দেখেন এবার কেমন আসে, এবার একটু বড় আসবে, দেখছেন এবার বড় আসছে। এখন আপনি বলেন আপনি কোনভাবে কপি করেন, এই ছোট থাকতেই কপি করেন? এই জন্যই তাহলে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। আর নর্মালি তো জেপিজিতে সেভ করতে পারেন, আর যদি দেখেন যে না জেপিজিতে সেভ করা যাচ্ছে না, ওয়েব ফরম্যাট বা জিপ ফরম্যাট, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই প্রসেসটা করবেন। আচ্ছা, তাহলে কালার রিপ্লেসমেন্টটা দেখলাম, এখন আমরা টাইপোগ্রাফিটা দেখবো। হ্যাঁ, টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। এতক্ষণ যেগুলো দেখলাম এটা দেখতে যদিও মজা লাগছে, বাট টাইপ টুলটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক দরকার হবে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনারদের কাজই হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে, টাইপোগ্রাফি, কালার আর শেপ, এই তিনটা কাজ, আর কিছু না। টাইপোগ্রাফি, শেপ আর কালার কনসেপ্ট। এখন দেখেন আমরা তাহলে টাইপোগ্রাফিটা শিখছি। টাইপ টুল নিয়ে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পান। আচ্ছা, ওই যে আপনি বলছিলেন যে ছোট টেক্সট কীভাবে করবো, লিখলে বড় হাতের হয়ে যাচ্ছে, এগুলো আপনি আজকেই দেখতে পাবেন। দেখেন নর্মালি এখানে বিভিন্ন ধরনের ফন্টস আছে আমাদের, এক একটা ফন্ট নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারি, লিখতে পারি। সাপোজ এই ফন্টটাই যদি আমি চাই যে অন্য ফরম্যাটে আমি এখান থেকে কনভার্ট করবো, এই যে ডাউন আরো প্রেস করলে দেখেন এক একবার এক একটা ফন্টে আসতেছে। এক এক ফন্টের আবার স্টাইল থাকে, যেমন রেগুলার, বোল্ড, ইটালিক, হ্যাঁ এরকম বিভিন্ন কিন্তু আবার অপশন থাকে। যেমন আপনি এখান থেকে যদি মাইরিয়া প্রো ফন্টটা নেন, দেখবেন যে এটার প্রায় 5-6টা স্টাইল আছে, রেগুলার থেকে বোল্ড, ইটালিক, হ্যাঁ লাইট, বিভিন্ন অপশন আছে। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে ফন্টের সাইজ। কারণ ফন্টের সাইজটা আমরা যদি বাড়াতে চাই, এখান থেকে ফন্ট সাইজটা বাড়ানো কমানো করতে পারি। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 18, 72। আলহামদুলিল্লাহ, এই দেখেন এভাবে আপনি ফন্ট সাইজটা বাড়ানো কমানো করতে পারেন। আর এখানে ধরুন সর্বোচ্চ দেওয়া যায় 72, বাট আপনি কিন্তু 300 দিতে পারেন না। আমরা টাইপ টুলে কাজ করার, পেন টুলে কাজ করার সময় করছি না ফন্ট সাইজ 300 নিয়ে, তার মানে আপনি ফন্ট সাইজ কিন্তু বাড়াতে পারবেন। আসতেছি দাঁড়ান, ওটাতে আসতেছি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলের ফন্টটা আমরা নিতে পারি। দেন এখান থেকে আমরা লেখাটা লেফট থেকে লিখতে পারি, আমরা হচ্ছে রাইট থেকে লিখতে পারি। হ্যাঁ, যদি লেফট থেকে ভালো, এটা ডিপেন্ড করবে যখন যে ডিজাইন করবেন সেটার উপরে, ঠিক আছে। কারণ যখন ফ্যাশন রিলেটেড ডিজাইন করবে তখন একরকম, কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে একরকম হবে। সো এটা ডিপেন্ড করবে, ঠিক আছে, ওইভাবে বলা যাবে না। দেখেন আমরা লেফট থেকে লেখার সময় এখান থেকে লেফট অ্যালাইনমেন্টটা ইউজ করব। আচ্ছা, আমরা রাইট থেকে লেখার সময় এখানে কি করব, রাইট অ্যালাইনমেন্টটা আমরা ইউজ করব, ঠিক
ঠিক আছে। দেন আমরা সেন্টার থেকে লেখার সময় আমরা সেন্টার অ্যালাইনমেন্টটা ইউজ করব। আচ্ছা, এরপর দেখেন আমরা হচ্ছে ফন্টের কালারটা যদি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আবার আপনি অল্টার ব্যাকস্পেস দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন, বুঝা গেছে। আচ্ছা, দেন এখন দেখেন আমরা যেটা করবো, এই যে এখান থেকে দেখেন, এই যে ধরো আপনি উপর দিকে উঠাতে পারেন, দেন নিচ দিকেও এভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যালেট। হ্যাঁ, ক্যারেক্টার প্যালেটের মধ্যে কাহিনী আছে। এখন এই যে আপনাদের টেক্সট বড় ছোট হওয়া না হওয়া, নানান কাহিনী, হ্যাঁ, এটার জন্য দায়ী হচ্ছে ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেট কোথায় আছে? এই যে এখানে ক্লিক করলেও পাবেন, এই র্যাপ টেক্সট যেটা এটার পাশেই থাকে, অথবা আপনি উইন্ডো থেকে ক্যারেক্টার অপশনেও আসতে পারেন, উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে দেন এখানে আসলে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে দেখেন ফন্ট সাইজ, ফন্টের নাম, হ্যাঁ। আর এখন টেক্সট বড় ছোট হওয়ার যে ব্যাপারটা, এটা হয় কিসের উপরে? এই যে এটা হচ্ছে অল ক্যাপস, এটাতে ক্লিক করলে দেখেন সবগুলো বড় হাতের, আর একটা ক্লিক করলে সব ছোট হাতের। এটাতে ক্লিক করলে কি হচ্ছে? সব বড় হাতের হচ্ছে। এখানে ক্লিক করলে সব বড় হাতের হচ্ছে, আর একটা ক্লিক করলে সব ছোট হাতের হচ্ছে। এখানে দেখেন, এখানে ক্লিক করলে এটা এটার পাশে আছে কি স্মল ক্যাপস। স্মল ক্যাপসে দিলে কি হবে বলেন তো? স্মল ক্যাপস দিলে কি হয়েছে? ছোট হাতের হয়েছে। হ্যাঁ, স্মল ক্যাপসে দিলে ফার্স্টেরটা কেন, এই যে এটাও তো বড় হয়েছে। বিষয় হলো যে আপনার আগে থেকে যে টেক্সটের সাইজগুলো বড় থাকবে সেটা বড়ই থাকবে, বাট আপনার ছোট যে টেক্সটগুলো ছিল সেগুলো বড় হাতে কনভার্ট হবে, বাট সাইজটা স্মল থাকবে। এজন্য এটার নাম স্মল ক্যাপস। দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এটা দিলে সব বড় হাতের হচ্ছে এবং টেক্সট সাইজও বড় হচ্ছে, আর এটা দিলে কি হচ্ছে? ছোট সাইজের, বাট এটা বড়তে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সাইজটা ছোট থাকছে বাট ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপর আসেন সুপারস্ক্রিপ্ট। a প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, আমরা এখান থেকে যদি এই যে এটাতে ক্লিক করি, দেখেন যতটুকু হাইটে উপরে ওঠা দরকার ততটুকু হাইটে উপরে উঠে গেছে। আবার আমি যদি এটাতে ক্লিক করি, যতটুকু হাইটে নিচে নামা দরকার নিচে নেমে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, দেন দেখেন এটাতে যদি আমি আন্ডারলাইন দেই, যদি আমি আন্ডারলাইন দেই, এই যে আন্ডারলাইন হচ্ছে। বুঝতে পারছেন? যদি এই লেখাটা ভুল হয়েছে এরকম কিছু বোঝাতে চান, এই যে স্ট্রাইক তো, এই যে স্ট্রাইক তো, এটাতে ক্লিক করলে এই যে এটা ভুল, এটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি আসেন
উপরের দিকে উঠাইলাম, ঠিক আছে, দেন নিচের দিকে। আচ্ছা, এরপর দেখেন লিডিং এর কাজটা কি। লিডিং এর কাজটা হচ্ছে এই যে এখান থেকে আপনি দেখেন স্পেসটা যদি বাড়াতে চান লাইনের মাঝে, তাহলে এখান থেকে আপনি লিডিং এর অ্যামাউন্টটা আপনি এভাবে বাড়াতে পারেন। বাড়ালে আপনার হচ্ছে লাইনের মাঝে স্পেসটা বাড়বে, আর যদি কমাতে থাকেন লাইনের মাঝে স্পেসটা কমবে। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন ট্র্যাকিং এর কাজটা কি। এই যে নিচে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ হচ্ছে এই টেক্সটগুলোর মাঝে স্পেস বাড়ানো। কিভাবে? এভাবে। বুঝতে পারছেন? টেক্সটগুলোর মাঝে স্পেস বাড়ানো কমানো, এটা হচ্ছে ট্র্যাকিং এর কাজ। আচ্ছা, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, মানে এখান থেকে বাড়ালে কি হবে, সব লম্বায় বাড়বে এরকম, ঠিক আছে, লম্বায় বাড়বে। আর হরিজন্টাল স্কেল হলে কি হবে, ওয়াইডে বাড়বে। এই যে, বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো তাহলে এই ক্যারেক্টার প্যালেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এই লিডিং, ট্র্যাকিং আর হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এই কয়েকটা এখান থেকে আপনারা একটু মনে রাখলেই হবে। ওকে, সো আজকে আপনাদের তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে